জিনিস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা এখানে যারা আছেন সবাই লার্নেড পারসন এবং দীর্ঘদিন থেকে একাডেমিক 21-এর সাথে যুক্ত থাকার ফলে মেন্টাল হেলথের অনেকগুলো ডাইমেনশন ইতিমধ্যেই আপনারা এগুলোর সাথে আমরা এটা জানি যে সাইকোলজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ ছাড়া আমরা স্বাস্থ্যকে কল্পনা করতে পারবো না। যদি স্বাস্থ্যকে কল্পনা করতে হয় তাহলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাকে একপাশে রেখে আমাদের চলা কোনোভাবেই সম্ভব না। দুর্ভাগ্যজনক ভাবে আমরা সবসময় সকল কিছু নিয়ে, সবগুলো নিয়ে যত ভাবি তার চাইতে খুবই কম ভাবি মানসিক স্বাস্থ্য নিয়ে। এবং কি আমরা শারীরিক স্বাস্থ্যকে নিয়ে তো অটোমেটিক হয়ে গেছি। আমাদের দৈনন্দিন জীবনের জীবন আচরণে আমরা যতটা অটোমেটিক হয়ে গেছি, মানসিক স্বাস্থ্য নিয়ে অটোমেটিক তো দূরে থাক, মানসিক স্বাস্থ্যে প্রবেশ করাটাই আমাদের এখন পর্যন্ত সম্ভব হয়নি। এটা শুধু আহ, মানে আমাদের দেশের চিত্র না, গোটা পৃথিবীর চিত্রটাই প্রায় একই রকম। যেমন ধরুন, আমরা যদি বলি যে আজকে আহ, আমরা বাইরে যাব, প্রথমেই আমাদের মাথায় যেটা আসে হলো আমাদেরকে একটা শাওয়ার নিতে হবে, সাজগোজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে শাওয়ার নিতে হবে, সাজগোজ করতে হবে, যেটা এটা নাও করি, তবে আমার প্রেজেন্স, সংশ্লিষ্ট জায়গায় যাওয়া, আমার উপস্থিতিটা বাধাগ্রস্ত কিন্তু হবে না। তারপরেও দেখেন, আমি আমার সাজগুজের জন্য বা আমার শাওয়ার নেওয়ার জন্য আমি কিন্তু আহ, কোনোভাবেই পিছপা হচ্ছি না। তো আমরা মনের শাওয়ারটা কিভাবে নিই, মনের সাজগুজটা আমরা কিভাবে করি? অ্যাকচুয়ালি মনের সাজগুজ বলতে কি বোঝায়, মনের শাওয়ার বলতে কি বোঝায়, এই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবনায় আসে না। এটা একটা $1 বিলিয়ন কোয়েশন মানুষের জন্য, আপামর মানুষের জন্য। আমরা ডে টু ডে মেন্টাল হেলথটাকে পরিচর্যায় আনছি না। ডে টু ডে মেন্টাল হেলথ যেমন ঘরে আছে, ঘর থেকে আপনি 2 পা যখন আপনি আমি আমি যখন বাইরে বের হলাম, বাইরে বের হওয়ার সাথে সাথেই আমার সামনে কিন্তু সোশ্যাল হেলথটা এসে হাজির হলো, সামাজিক স্বাস্থ্যটা এসে হাজির হলো। সোশ্যাল কানেক্টিভিটি, এর আগে আমরা বলছি যে একজন মানুষ তার একটা কদম সাধারণত থাকে না, সেটা সোশ্যাল কানেক্টিভিটি। ঘুম থেকে উঠেই আমি আমার টেলিফোনটাকে হাতে নেই, নিয়ে আমি চেক করি যে আমার কি 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 নিউজ আছে, আমার হোয়াটসঅ্যাপ চেক করি আমার কি কি নিউজ আছে, আমি আমার ফ্রেন্ড সার্কেল চেক করি কি কি নিউজ আছে, আমি আমার পত্রিকা দেখি যে সমাজে কি ঘটলো, প্রফেসর ইউনূস পদত্যাগ করলো কি করলো না, হ্যাঁ, সেনাপ্রধান কি করলো কি করলো না। এই ঘুম থেকে উঠেই আমি টেলিভিশন ছাড়ি বা অনলাইন নিউজগুলো দেখি, অথবা পেপার পত্রিকা দেখি, স্ক্রল করি, আমার মোবাইলে যে সমস্ত অ্যাপের নোটিফিকেশন আছে সেগুলো দেখি। এই যে দেখাটা, মানে ঘুম থেকে উঠেই আমার কিন্তু এই সোশ্যাল কানেক্টিভিটি গুলো শুরু হয়ে গেল। তো আমাদের যে বিষয়, উম, সমাজের সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলোকে আমরা কিভাবে বিবেচনায় নিব, এখানে জিয়া ভাইয়ের আহ, অনেকগুলো লেখনী আছে। তোর মধ্যে একটা জিনিস আছে যেমন প্যারেন্টিং, এটা আপনারা নিশ্চয়ই পড়ছেন। এটা আহ, সমাজের একটা অংশ, ফ্যামিলি থেকে আপনি শুরু করেছেন। এবার আমি যাব অন্য একটা বিষয়ে, যে সোশ্যাল ইন্টেলিজেন্স, সামাজিক বুদ্ধিমত্তাটা কিভাবে কাজ করে। আমরা যতগুলো কারণে সোসাইটির সাথে, সোসাইটির এলিমেন্ট গুলোর সাথে, সোসাইটির
মানে কাঠামোর সাথে, মানুষগুলোর সাথে কানেক্টেড হতে পারি না, বা কানেক্টেড হইলেও সেটাকে ফাংশনাল হয় না, কার্যকরী হয় না, বা সেটাকে আমি আমার মতো করে বা সমাজের চাহিদার আলোকে যেভাবে কাজে লাগানো দরকার, যেটা কাজে লাগানো যায় না, পারা যায় না, সেটার অন্যতম একটা আহ, উল্লেখযোগ্য জায়গা হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। আপনারা ইতোমধ্যে ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো জানেন। সোশ্যাল ইন্টেলিজেন্স বলতে একটা জিনিস আছে, যে জিনিসটা সামাজিকতার ভাষা, বা সামাজিক, এটাকে সহজ ভাষায় যদি বলা যায়, তাহলে আমরা যেভাবে বলতে বলি যে আহ, সামাজিকতার ভাষা এবং সামাজিক ভদ্রতা জ্ঞান, ন্যূনতম সামাজিক ভদ্রতা জ্ঞান, এটা তার মধ্যে একটা অন্যতম উপাদান। একজন মানুষ সমাজে কানেক্টেড হয় কিভাবে? একজন মানুষ প্রথম সমাজে কানেক্টেড হয় আমাদের পাশ্চাত্য সমাজে হাই, হ্যালো, ইসলামিক সমাজে আসসালামু আলাইকুম, সালাদি বিনিময়ের মধ্য দিয়ে। সালাদি বিনিময়ের মধ্য দিয়ে একজন মানুষ মানুষের সাথে কানেক্ট হয়। দ্বিতীয় কানেক্টেড হয় যে তার কমফোর্ট, ডিসকমফোর্ট, তার স্বাচ্ছন্দ্য, এই জিনিসগুলো প্রদান মানুষ। মোখলেস ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। এবার এবার হালকা শোনা যাচ্ছে, হালকা। মোখলেস ভাই, কাইন্ডলি আপনার আহ ফোনের ভলিউমটা একটু বাড়াবেন। এখন কি, এখন শোনা যায়? আপনার কথা শোনা যায় না ভাই, রিমোটলি মনে হচ্ছে যে না, খুব ফিবল। সো আপনাকে সম্ভবত ইয়ে করতে হবে, মোবাইল, আপনি যদি মোবাইল থেকে জয়েন করে থাকেন, মোবাইলের ভলিউমটা একটু রেজ করতে হবে, অথবা ল্যাপটপ থেকে হলে দে- অথবা আপনি যদি ইয়েতে হেডফোন ব্যবহার করে থাকেন, ইয়ারফোন, তাহলে সেটা দেখেন একটু কাইন্ডলি। কানেকশন সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না। সাইদ, শোনা যায়? ভাই, এখন শোনা যাচ্ছে। কাইন্ডলি আপনি একটু ভলিউমটা বাড়িয়ে দিন ফোনের বা ল্যাপটপের। আহ, বাড়ি দেওয়া আছে। জি, এখন এখন শোনা যাচ্ছে ভাই। প্লিজ। বাড়ি দেওয়া আছে, সম্ভবত নেটওয়ার্কের কারণে কোনো ঝামেলা হচ্ছে কিনা। জি জি, হতে পারে। জি ভাই, প্লিজ। আমরা যে কথাগুলো বলছিলাম, সাইদ একটু শোনা না গেলে সাথে সাথেই একটু সংকেত দিতে হবে, শোনা যাচ্ছে না। জি জি, ওকে। তো যে কথাটা আমরা বলতেছিলাম, যে একজন মানুষ আহ, পাশ্চাত্য সমাজে এবং আমাদের মুসলিম সমাজে কিভাবে কানেক্ট হয়, এবং সেখানে সামাজিক ইন্টেলিজেন্সের কথাটা আমরা বলতেছিলাম, যে সোশ্যাল ইন্টেলিজেন্স জিনিসটা কি এবং সোশ্যাল ইন্টেলিজেন্স জিনিসটা কিভাবে কাজ করে, সেটা আমরা কথা বলতেছিলাম। যে সোশ্যাল ইন্টেলিজেন্স জিনিসগুলোর মধ্যে যতগুলো উপাদান আছে, তার মধ্যে একটা জিনিস হলো যে আমি একজন মানুষের স্বাচ্ছন্দ্য বোধ দিকে খেয়াল রাখবো, যে আমার পাশে যে মানুষটা আছে তার কমফোর্ট এবং ডিসকমফোর্ট জোনগুলো কি, কমফোর্ট ডিসকমফোর্টের এলিমেন্ট গুলো কি। এই জিনিসগুলো আমরা সাধারণত আমাদের মনের অগোচরে থেকে যায়। বা আমরা যেটা সাধারণত করি, আমাদের নিজস্ব স্বাচ্ছন্দ্য বোধটার দিকে খেয়াল রাখি। আমি কিভাবে হ্যাপি থাকবো, বা আমি কিভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করব, বা আমি কিভাবে হেল্প পাবো, এটা নিয়ে আমি সবসময় আহ, আহ, আমার স্বাচ্ছন্দ্য বোধ খুঁজি। কিন্তু সাইকোলজি বলে যে যদি সোশ্যাল হেলথটাকে সুস্থ রাখতে হয়, এবং এটার মাধ্যমে দিয়ে যদি একটা সামগ্রিক কম্প্রিহেন্সিভ মানবিক সুস্থতাকে বজায় রাখতে হয়, মানসিক সুস্থতাকে বজায় রাখতে হয়, তাহলে
সামাজিক ভদ্রতা জ্ঞানটা এই জিনিসটা রপ্ত করতে হবে। আমি সাইকোলজির বুকের ভাষায় যাচ্ছি না, যেটা আমার মনে হয় যে যে বিষয়টা আমার কাছে আপামর মানুষের জন্য সহজবোধ্য, সে শব্দটাই বলছি। সামাজিক ভদ্রতা জ্ঞানটা আমাদের মাথায় রাখতে হবে। এর মধ্যে যতগুলো এলিমেন্ট, তোর মধ্যে একটা বললাম যে একজন মানুষের কমফোর্ট এবং ডিসকমফোর্ট জোনগুলো খেয়াল করা। এটা আমার পরিবার থেকে শুরু করে অফিস পর্যন্ত, মাছের বাজার পর্যন্ত আছে। মাছের বাজার পর্যন্ত আছে। আমরা, একজন মানুষ মাছ দাম করলো, হয়তোবা আমাদের পকেটে বেশি টাকা আছে, আমি তার চাইতে বেশি 5 টাকা বেশি দাম করতেই পারি। কিন্তু ভদ্রতা হলো উনি ওনার জিনিসটা শেষ করুন, পর্বটা শেষ করুন, তারপরে আমরা সেখানে যাব। এটা মানে ডাকে ওঠার মতো না। বাজারে যে ডাক উঠে, ব্যাপারটা এরকম না। ক্রয় বিক্রয়ের ব্যাপারটা ডাকে ওঠার মতো না। যে হ্যাঁ, সাইদ এখানে 500 টাকা বললো, আমি 501 টাকা বললাম, জিয়া ভাই সেখানে 505 টাকা বললো, আর ডাকে উঠলো, ডাকে ওঠার মধ্য দিয়ে আমি একটা জিনিস ক্রয় করলাম। এগুলো এমন নয়। তো সোশ্যাল সাইকোলজির যে সোশ্যাল ইন্টেলিজেন্সের জায়গাটা, সেটা হলো যে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যে পর্যন্ত সে তার পর্বটাকে শেষ করবে। সে পরিতৃপ্তির সাথে সন্তুষ্ট চিত্ত বা অসন্তুষ্ট সেখান থেকে কুইট করবে, তারপরে আমি প্রবেশ করব। এই যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো আমাদের মধ্যে একটা সামাজিক রিল্যাক্সেশন নিয়ে আসে। সামাজিক একটা রিল্যাক্সেশন নিয়ে আসে, যেটা আমাকে খুব রিল্যাক্স থাকতে, কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড সাউন্ড থাকতে সহায়তা করে। দেখুন, আমরা প্রতিদিন দৌড়াচ্ছি, প্রতিদিন কাজকর্মে দৌড়াচ্ছি, হাজারো চিন্তা আমাদের মধ্যে করছি। সাইকোলজি বলে একজন মানুষ, সুস্থ মানুষের দৈনন্দিন জীবনে কমপক্ষে 12,000 থট অটোমেটিক্যালি মাথার ভিতরে রান হয়। কম 12,000 থট। এর মধ্যে থেকে আমি আমার প্রয়োজনীয় চিন্তাগুলোকে কালেক্ট করি এবং কাজে লাগাই। সোসাইটিতে সোশ্যাল ইন্টেলিজেন্সের আরেকটা দিক হলো কমফোর্ট জোনের পাশাপাশি আমি তার বোধগুলো, তার ইমোশনগুলোকে বুঝতে চেষ্টা করব। প্রত্যেকেই ব্যথিত হয় বা প্রত্যেকেই সুখ অনুভব করে, তার সুখ এবং দুঃখের ইন্টেন্সটা তার মতো করে ফিল করে, অনুভব করে। হতে পারে একজন মানুষ একটা বিষয়ে যেভাবে দুঃখ বোধ করছে, সেটা আমার কাছে খুবই সিলি ম্যাটার মনে হয়। কেন? কেন আমার কাছে ওই জিনিসটা সিলি ম্যাটার মনে হয়? মনে হয় এ কারণেই যে আমার পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা অনেক বেশি। আমার পরিস্থিতিটার সঙ্গে বিজয় লাভ করার ক্ষমতা অনেক বেশি। খোদার তরফ থেকে আল্লাহ তাআলা আমাকে এই কোপিং ক্যাপাসিটিটা দিয়েছে, এটা অটোমেটিক্যালি আমার ভিতরে আছে। যার ফলে আমি যে জিনিসগুলো অনুভব করি না, অন্য মানুষের হয়তো সেই কোপিং ক্যাপাসিটিটা নাই, তার কারণে সে ছোট ছোট জিনিসগুলোতে দুঃখ অনুভব করে। ফর এক্সাম্পল, যেমন আমরা সোসাইটিতে খুবই দেখি, টিনেজ বা উম, এই অন্য বয়সে, যে কোনো বয়সে ছেলে মেয়েরা, আমাদের দেশে কি, এখন তো আমাদের দেশে অনেক হয়ে গেছে, বাইরের দেশে কি, তারা মানে আবেগীয় বন্ধনে জড়িয়ে যায়, প্রেমের বন্ধনে জড়িয়ে যায়। এর মধ্যে থেকে দেখা যায় যে কোনো একটা পর্যায়ে গিয়ে বনিবনাট হয় না, সেখান থেকে ছাড়াছাড়ি হয়ে গেল, ছেলেটা অথবা মেয়েটা খুব মূর্ষে পড়লো, খুব সে ডাউনগ্রেডেড হয়ে গেল, মানে আবেগে কাতর হয়ে গেল। এ ধরনের পরিস্থিতি হয়। আবার অন্য একটা বন্ধু গিয়ে তাকে বুঝ দিচ্ছে যে এইটা আর এমন কি, মানুষের জীবনে অনেক কিছু যায়, অনেক কিছু আসে। কিন্তু সে এই কথাগুলো নিতে পারছে না বা এই কথাগুলো তার ভিতরে ফাংশন করতেছে না। কেন? কারণ হলো এই আবেগীয় ব্যাপারটাকে ওই বন্ধুটা যিনি পরামর্শ দিচ্ছে, তিনি যেভাবে দেখেন বা তিনি এটার সঙ্গে যেভাবে কোপ করার ক্যাপাসিটি তার ভিতরে আছে, আর যে এটার জন্য এফেক্টেড হলো, তার কোপ করার ক্যাপাসিটিটা হয়তো সেইভাবে নাই। যার ফলে সে মুর্ছে গেল, বা সে ডিপ্রেসড হয়ে গেল, বা সে, তার ভিতরে খারাপ লাগা তৈরি হলো। যদিও ব্যাপারটা হালাল নয়, হালালের ইস্যুটা আনলে এটা ঘটেই না, জীবনে ঘটেই না, প্রিভেন্টিভ হয়ে যায়।
তো আমি উদাহরণ দেওয়ার জন্য এই জিনিসটা বললাম। একইভাবে আমি আমার সহকর্মী, আমার সমাজের সদস্য, যারা পরিচিত বা অপরিচিত, তার যে দুঃখবোধ অথবা তার যে সুখবোধ, এই দুঃখবোধ এবং সুখবোধগুলোকে আমরা কোনোভাবেই রিকগনাইজ করতে পারি না। অনেক সময় রিকগনাইজ করতে পারি না এবং এগুলোকে অ্যাড্রেস করতে পারি না। যে একজন মানুষ যে সুখী হলো, তার সুখে যে ইয়েস ব্রেভ হো, বা তার দুঃখে সরি আপনি সত্যি ব্যথিত, এই যে একজনের মানুষের ব্যথার স্বীকৃতি দেওয়া বা এটাকে অ্যাড্রেস করা, একজন মানুষের সুখের স্বীকৃতি দেওয়া বা এটাকে অ্যাড্রেস করা, এই যে শব্দমালাগুলো, এই শব্দমালাগুলো আমরা সচেতনভাবে ব্যবহার করি না। যার ফলে যেটা হয়, আমাদের সোশ্যাল কানেক্টিভিটিটা মানে সাধারণত বৃদ্ধি পায় না, বা এটা বৃদ্ধি পেলেও এটা সাস্টেন করে না। যে আজকে যে জিনিসটা একজন মানুষের সাথে ঘটেছে, সেটা পরবর্তী লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া বা এটা দিনের পর দিন চালিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আমাদের ঘটে না। কারণ আমরা একজন মানুষের সুখের অনুভূতি, একজন মানুষের দুঃখের অনুভূতি, কোনোটাই সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য সচেতন নয়। পারি না ব্যাপারটা তা না, আমরা এই জিনিসগুলো বিবেচনায় রাখি না। এই বিবেচনায় রাখাটা যদিও ইসলামী তরিকায় সুন্নত। আমি জিয়া ভাইয়ের কোনো একটা বইয়ের মধ্যে দেখলাম, আমি কোটটা ওইভাবে করি নাই, ওনার লেখনির ভিতরেই দেখেছি যে উনি এটা করেছেন, অন্যভাবে করেছেন, কিন্তু এটা আছে। নেক্সট টাইম কখনো সুযোগ হলে আমি কোটটা তুলে ধরবো। তো এই অ্যাড্রেস করার ব্যাপার, দুটো জিনিস আমরা বললাম। এক নম্বর হলো যে এক মানুষের ভাই আমরা শুনতে পাচ্ছি না, কাইন্ডলি একটু। তাই দেওয়ার জি, এখন শোনা যাচ্ছে please। বড় যন্ত্রণায় আছি। আচ্ছা, তো উম, কোন শব্দ পর্যন্ত শোনা গেছে সাইদ? হ্যালো সাইদ। সোশ্যাল সাইকোলজির যে মানে পার্টটা বললেন, ওই ওই অংশটা শোনা গেছে যে আমরা কিভাবে অ্যাড্রেস করব। এটা শোনা গেছে জাস্ট আপনার 30 সেকেন্ড আগে এরকম শোনা যায়নি। হোক, আমরা যেটা বলতেছিলাম যে আমরা পরিবারের এবং সমাজের, আমাদের সহকর্মীর সকল বিষয়গুলোতে তাদের যে কমফোর্ট ডিসকমফোর্ট জায়গাটা এবং তাদের যে আহ, দুঃখের অনুভূতি বা সুখের অনুভূতি, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার ব্যাপারে আমরা সচেতন। যদি এটা সচেতন থাকা না হয়, তাহলে অনেক সময় এগুলো আমাদের মানে সোশ্যাল হেলথের উপরে প্রভাব বিস্তার করে। কতগুলো প্রভাব বিস্তার করে তোর মধ্যে এটা এই এই জিনিসগুলো। থার্ড যে জিনিসটা, সেটা হলো যে আমরা স্পেশাল ডে গুলো, আমাদের বন্ধু বান্ধবদের স্পেশাল ইস্যুগুলো, একজন মানুষের জীবনে সব কিছু স্পেশালিটি না, তাদের কিছু স্পেশাল ইস্যু থাকে। স্পেশাল ইস্যু থাকে, স্পেশাল ইস্যুগুলোকে আমাদের আহ, মনে রাখাটা প্রয়োজন। একজন মানুষের সাথে অনেক মানুষের কানেক্টিভিটি থাকে, মানুষের জীবনে সব মানুষগুলো তার জন্য স্পেশাল না, কিছু কিছু মানুষ স্পেশাল। আমার সমাজের আহ, আমার কলিগ বলি, আমার নিজস্ব বন্ধু বলি, বা আমার পরিবারের সদস্য বলি, আমার পরিবারের সকল সদস্য আমার কাছে স্পেশাল না। স্পেশাল আমার মা, বা ক্ষেত্র বিশেষে অনেক সময় এরকম হয় যে আমার পরিবারের আহ, সব মানুষগুলো আমার কাছে স্পেশাল না। স্পেশাল আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ। আমার সন্তান আছে, 5টা সন্তানের মধ্যে সব সন্তানগুলো আমার স্পেশাল না, কিন্তু হতে পারে সেখানে আমার আহ মেজো সন্তানটা আমার কাছে স্পেশাল। কি স্পেশাল, কেন স্পেশাল? যে তার জীবনে হয়তো
কোনো একটা খারাপ লাগা তৈরি হয়েছিল, কোনো একটা ইস্যু ছিল, কোনো একটা কমতি ছিল, সেই কমতির কারণে আমাকে তাকে এক্সট্রা অ্যাটেনশন দিতে হয় বা আমাকে তাকে ফিল করতে হয়, অনুভব করতে হয়। আহ, গত কিছুদিন আগে একজন ডাক্তার বড় ভাইয়ের সাথে একটা ফেনোমেনা আমার প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। আমি খেয়াল করলাম ওনার পাশে থেকে, খুবই খেয়াল করলাম যে সে তার ছোট ছেলের কাছে গেছে। ছোট ছেলের কাছে গেছে। ছোট ছেলেটা এমন হচ্ছে যে আমি 2 দিন অবজারভেশন করার পরে থার্ড দিনে বললাম যে আপনাদের দুজনের মধ্যে কে বাবা কে ছেলে। হেসে দিলেন। হেসে দিয়ে তার চোখ খুব ছলছল করে উঠল। উনি বললেন যে জানো, আমার একটা সন্তানের মধ্যে এই ছেলেটার ব্যাপারে আমি কিছু বলতে পারি না। আমি বললাম কেন বলতে পারেন না? উনি বললেন যে ও এত ছোট বয়সে বাড়ি থেকে বের হয়েছে যে আমি আসলে তাকে তার জন্য কিছুই করতে পারি না। না করতে পারছি তাকে খুব সহবত দিতে, না করতে পারছি তাকে অর্থনৈতিকভাবে যেভাবে সাহায্য করার সেভাবে সাহায্য করতে, কারণ সে সময় আমি অ্যারেস্ট ছিলাম লম্বা সময় ধরে। তো যে সময়টাতে তাকে আমার হেল্প প্রয়োজন ছিল আমি তাকে হেল্প করতে পারি নাই। হয়তো অন্য কোনো ভাবে মেট আপ হয়েছে, কিন্তু আমি করতে পারি নাই। যার ফলে ও যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমি ঠিক ভেবে পাই না, খেয়ে হারায় ফেলাই যে আমি তার সঙ্গে কিভাবে আহ, কথা বলবো বা তার কথাগুলোর প্রতি উত্তরগুলো আমি কিভাবে দিব। আমি শব্দগুলো তালাশ করি যে তার সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করবো, মানে তার সঙ্গে কিভাবে আমি আমার ইস্যুগুলো তুলে ধরবো বা তার ইস্যুগুলোর সঙ্গে আমি আমার পরামর্শ দিব। তার ফলে সে যেটা বলে আমি তার পরামর্শগুলোই মনোযোগ দিয়ে শুনি এবং আহ, বুঝার চেষ্টা করি। হ্যাঁ, অবশেষে মনে হলে বুদ্ধি দিই, না হয় দেই না। আমি হেসে দিলাম যে হ্যাঁ, সত্যি মানুষের জীবনে এই জিনিসগুলো ঘটে। দেখেন, যার জন্য আমি বললাম যে একজন মানুষের জীবনে কিছু স্পেশাল ব্যক্তি থাকে, স্পেশাল ব্যক্তি থাকে। সেই স্পেশাল ব্যক্তিগুলোকে আমরা চিহ্নিত করতে ভুলভাল করি, অনেক সময় ভুল করে ফেলে দিই। তার ফলে হয় কি, তৈরি হয়। আমার স্ত্রীর জীবনে যদি তার কোনো বোনের ছেলে স্পেশাল হয়, হতেই পারে, সে যখন তার সঙ্গে তার ব্যাপারগুলোতে হ্যাপি হয়, সুখী হয়, তখন আমার ভিতরে জেলাসি তৈরি হতে পারে যে এই মহিলা, তার নিজের ছেলের খবর নাই, নিজের ভাইয়ের খবর নাই, বোনের খবর নাই, অন্য বোনের ছেলের সাথে তার এই এত বেশি তাকে নিয়ে তার এত আকুতি। ব্যাপারটা ঘটতে পারে পারে কোনো না কোনো কারণে কোনো একটা ইস্যুতে সে, ওই ভাইগনাটা তার জীবনে স্পেশাল হতে পারে। এই স্পেশাল ব্যক্তিগুলো চিনার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, আমাদের বোঝার পরিমণ্ডলের ভিতরে প্রবেশ করাতে যদি সচেতন থাকা না হয়, এক্ষেত্রে যদি আমাদের বুদ্ধিমত্তাটা ঠিকভাবে কাজ না করে, তাহলে আমাদের সম্পর্কের তিক্ততা তৈরি হবে। যার ফলে আমি হ্যাপি থাকতে পারবো না, আসলে স্বস্তিতে থাকতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না, আমার শান্তি বিঘ্নিত হবে। এই স্পেশাল ব্যক্তিগুলোকে চেনা এবং স্পেশাল ব্যক্তিগুলোকে অ্যাড্রেস করতে পারা, বা সে যে অ্যাড্রেস করলো সেই জিনিসটাকে আমি আমলে নেওয়া, যদি আমলে নেওয়া যায় তাহলে আমাদের কানেক্টিভিটি গুলো বাড়বে, আমাদের কানেক্টিভিটি গুলো সাস্টেইন করবে এবং এটার ইম্প্যাক্ট, এটার প্রভাব অন্যান্য জায়গাগুলোতে খুব দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে আমরা দেখতে পাবো। এই স্পেশাল পার্সন আমাদের দেখার ক্ষেত্রে চোখ থাকা দরকার। একটা সামাজিক স্বাস্থ্যকে ঠিক রাখাটা না গেলে আমি আসলে চলতে পারবো না, স্বাভাবিকভাবে চলতে পারবো না। আমাদের সামাজিক কাঠামোগুলো সব দেশে একরকম নয়। বাংলাদেশে তো নয়, অন্যান্য দেশেও একরকম নয়। বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হয়ে গেছেন বা কর্মজীবনের জন্য, কাজের জন্য, একাডেমিক কাজের জন্য দেশে বা দেশের বাইরে যেখানে অবস্থান করতেছেন, সেটার সময় তো আরো অসুবিধা। মুসলিম সমাজ বা আমরা যারা মুসলিম, আজকের একাডেমিক 21-এর থিমের মধ্যে যতগুলো থিম আছে, ওর মধ্যে হইলো যে
আহ একত্ববাদের ধারণায় বা আল্লাহর একত্ববাদের বিশ্বাসে এমন মানুষের সাইকোলজি থেকে বেশি আমাদের অংশগ্রহণ করার বিষয়। আহ, মোখলেস ভাই, আমরা শুনতে পাচ্ছেন আপনাকে? সাইদ, জি মোখলেস ভাই, আমাকে শুনতে জি পাচ্ছেন? ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। এবার শোনা যা, জি। এটা বোধহয় এই নেটের কারণে কোনো ঝামেলা হচ্ছে। পেরহাপস। জি, আপনি খুব বেশি কন্টিনিউ না, করেন ভাই। 30 সেকেন্ড রাখতে কি সমস্যা নাই। আপনি হারায় গেলে আমরা চিৎকার করবো, অসুবিধা নেই। আপনি বেয়াদবি নিয়েন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমস্যা হচ্ছে। আমরা আমি খুব দুঃখিত যে ভাই বোনদের এ, ব্যাঘাত ঘটছে। এটা হয়তো নেটওয়ার্কের কারণে কোনো ঝামেলা হচ্ছে। আমাদের এখানে তো নেট আল্লাহ রহমতে বেশ মানে পার্সোনালাইজ নেট, তারপরে এটা এখন শোনা হওয়ার যাচ্ছে কথা ভাই, না। প্লিজ। এখন শোনা যাচ্ছে। তো একাডেমি 21-এর উম্মার চেতনা নিয়ে কাজ করা, উম্মার আহ, উম্মার যে চেতনা বোধ, উম্মা বোধ, উম্মা বোধ নিয়ে কাজ করার একটা ইস্যু আছে। তার ফলে আমরা এই যে স্পেশাল পার্সনকে অ্যাড্রেস করতে পারার ব্যাপারটা এ কারণেই বিবেচনায় আমাদের আনতে হবে যে একটা উম্মা গঠিত হয়, একটা সমাজ কাঠামোবদ্ধ হয়, বা একটা ফ্রেন্ডশিপ ডেভেলপের মাধ্যমে একটা নেট তৈরি হয়, কানেক্ট নেট তৈরি হয়। আহ, গুলো কারণে ওর মধ্যে এই স্পেশাল ব্যক্তির স্পেশাল পার্সনটাকে চিহ্নিত করে সেটার সাথে আমাদের সম্পর্ক তৈরি করা, এটার মাধ্যমে। যেমন ধরুন, সামনে আমাদের ঈদ আসতেছে। এই ঈদের মধ্যে আমাকে যদি শাড়ি দেওয়া না হয় মন খারাপ আমি করব না, কিন্তু আমার যে আহ 6 বছরের বাচ্চাটা আছে তার যদি জামা না আসে আমার কিন্তু মন খারাপ হবে। তোটা আমাকে না দিলে যত মন খারাপ হবে, তার চেয়ে ওকে না দিলে তার চেয়ে বেশি খারাপ হবে। এই ব্যাপারগুলোই আমি সবভাবে বোঝানোর জন্য একাডেমি 21-এর উম্মার চেতনা বোধের মধ্যে উম, হলো এই যে আমাদের যারা পূর্বপুরুষরা যারা ছিলেন, যারা স্কলাররা ছিলেন, তারা এই বিষয়ে ঠিকভাবে কাজ করছে। এখানে আহ, যদিও ইসলামিক ক্লাসগুলোতে আপনারা এটা শুনেন, আমি একটা উদাহরণ দিই। দেখেন অ্যাড্রেস করার ব্যাপারটা দেখেন যে সেদিন আমার আহ, জিয়া ভাইয়ের সঙ্গে আলোচনার মধ্যে এই জিনিসটা উঠে আসছিল। তখন আমি মাথায় রাখছিলাম যে হোয়াট এ ইস্যু, দারুণ একটা ইস্যু। তো জিয়া ভাই সে গল্পটা বলছিলেন এইভাবে যে একদিন একটা বুড়ি উজু হয়ে গেছে, সে লাঠি নিয়ে ভর দিয়ে খুব ধীরে এগিয়ে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীরা খেয়াল করলেন যে খুব তমিজ, ভদ্রতার সাথে তমিজের সাথে এই মহিলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আপ্যায়ন করছেন বা তাকে সঙ্গ দিচ্ছেন। তারা জিজ্ঞাসা করলো যে উনি কে, অনেকেই তাকে চিনতে পারছে না। আল্লাহ রাসূল বললেন ইনি হলেন তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। তিনি অনেক বেশি বয়স হয়ে গেছে, বয়সের ভারে কুজু হয়ে গেছে। তাকে যে ইজ্জত তিনি দিলেন, সেই ইজ্জত দেওয়াটা অন্যরা অ্যাড্রেস করছে নিছে, মানে তাদের রাডারে জিনিসটা ধরা পড়ছে। তারা তাদের মধ্যে বোধক চিহ্ন তৈরি হয়েছে। আল্লাহ রাসূল এটা এই যে তার কাজ করার ধরনটা, তাকে কাছে নেওয়ার ধরনটা, তাকে বসতে দেওয়ার ধরনটা, তার সঙ্গে কথা বলার ধরনটা, তার সঙ্গে কথা বলার সময় তার বডি মুভমেন্টটা, এই বিষয়গুলো অন্য মানুষের চোখে পড়েছে। যারা সেখানে উপস্থিত ছিল তাদের চোখে পড়েছে। যে ভাই যখন গল্পগুলো ছিলেন তখন আমি ভাবতেছিলাম যে এরকমটা কেন হইল, প্রশ্নটা কেন তৈরি হইল।
যে চোখে পড়ে, জিনিসগুলো চোখে পড়ে অন্যদের মধ্যে, এই ব্যাপারটা মাথায় নেন। আরেকটা জিনিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার দুধ মা, উনিও বৃদ্ধ বয়সে কুরবানির সময় তিনি গোশত বন্টন করতেছিলেন, সে সময় আসলেন, তিনি তার গায়ের চাদরটা খুলে তাকে বসতে দিলেন। লোকেরা তাকে চিনছিল না এটা কে, তিনি পরিচয় করে দিলেন যে ইনি হলেন আমার দুধমা হালিমা। তাকে তিনি কিভাবে অ্যাড্রেস করলেন সেটা অন্যদের মধ্যে দাগ কাটলো, তৈরি করলো। তো এই স্পেশাল মানুষের উদাহরণ, এই দুটো উদাহরণ খুব মনে রাখার মতো, খুব সহজে মনে রাখার মতো। একইভাবে প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম স্পেশাল কিছু পার্সন থাকে, তাদেরকে আমাদের অ্যাড্রেস করতে পারলে আমাদের সোশ্যাল কানেক্টিভিটিটা হেলদি হয়। কিন্তু অসচেতন ভাবে আমরা এই কাজগুলো করছি না। পঞ্চম, আমরা যে সোশ্যাল বিষয়টাকে মাথায় রাখবো সেটা হলো যে আমি একজন মানুষকে ফিল করি, মন থেকে আমি ফিল করি। আমরা কিন্তু বলি না যে ইয়েস, আমি আপনাকে অনুভব করি, আপনাকে আমি মিস করি, বা আপনার শূন্যতা আমার মধ্যে তৈরি হয়, আপনার কথা আমার মনে পড়ে, আবার আপনার এই কথাটা মনে পড়ে, আপনার ওই কথাটা মনে পড়ে, আপনার এই উপহারটা আমার মনে পড়ে, আপনি অনেক দিন আগে আমাকে একটা কলম দিয়েছিলেন, আজও আমার এই কথাটা মনে আছে, আমি যত্নের সাথে আপনার এই কলমটা আমি রেখে দিয়েছি। আমার বিয়ের দিনে আপনি আমাকে একটা ফুল উপহার দিয়েছিলেন, আহ সেই ফুলটা আমি এখন আমার ডায়েরির ভিতরে রেখে দিয়েছি। এই যে যে ইস্যুগুলোকে রিকল করা, এই রিকল করার ব্যাপারগুলো আমাদের ঘটে না, যার ফলে একজন মানুষের আহ, খুব টাচে যাওয়া, হৃদয়ের কাছাকাছি যাওয়ার ব্যাপারগুলোকে আমরা খুব হেলদি ওয়েতে, খুব সহজ এবং বিনা পুঁজিতে তার কাছাকাছি যাওয়ার ব্যাপারগুলো আমরা অ্যাক্টিভ করতে পারি না, ফাংশন করতে পারি না, ফাংশনাল করতে পারি না। এই বিষয়গুলো আমাদের জীবনে ঘটে। তো আমরা আজকে যে পাঁচটা বিষয় এখানে আলোচনা করলাম, যে একটা হলো একজন মানুষের খেয়াল করা, মানুষের জি জি ভাই, আপনার আবার বন্ধ হয়ে আপনার গেছে ভাই। জি, তাই এবার আপনার আলোচনা শেষ। জি, শোনা যায় ভাই। হ্যাঁ, শেষের দিকে চলে গেছি, রিভিউ করতেছি জি প্লিজ। যে পার্সন গুলোকে অ্যাড্রেস করা, এবং আমি একজন মানুষের সঙ্গে আমাদের যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলোকে রিকল করার মধ্য দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে পুনরস্থাপন করা, এই ব্যাপারগুলো যদি আমরা সচেতন ভাবে করতে পারি, তাহলে আমাদের সোশ্যাল ইন্টেলিজেন্সের ব্যাপারটাকে কাজে লাগানো যায়। সচেতন বা অসচেতন ভাবে সোশ্যাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা আমাদের মাথায় না জন্য অনেক সময় আমাদের সামাজিক সম্পর্ক, সোশ্যাল সোশ্যাল মেন্টাল হেলথ এবং সোশ্যাল মেন্টাল হেলথের মধ্য দিয়ে আমাদের ব্যক্তিগত মেন্টাল হেলথ, ডে টু ডে মেন্টাল হেলথটা ক্ষতিগ্রস্ত হয়। এই ডে টু ডে মেন্টাল হেলথটাকে ফাংশনাল করতে হইলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা উপকৃত হব। আল্লাহ রাবুল আলামিন আমাদের এই ইস্যুগুলোকে কাজে লাগাইয়ে আমাদের সম্পর্কগুলো ঠিক রাখার তৌফিক দান করুক, আমাদের দৈনন্দিন মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ একাডেমি 21, ধন্যবাদ জিয়া ভাই, সাইদ ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।